This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সহজ কথা কইতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। কোনো দিন না কিছু কিছু সময় কথা হারিয়ে যায়, জানেন তো। তবু আজ এই ভিডিওটা দেখার পর থেকে মনে হচ্ছিল যে কিছু কথা বলা তো দরকার, কিন্তু কি বলবো বলুন তো। কিছু কথা সত্যি সত্যি না বললেই নয়, কিন্তু কখন বলবো বলুন তো। ভোট আমরা এত ভোট নিয়ে মেতে রয়েছি। কালকে রাত পোহালেই আমাদের এখানে ভোট অষ্টমী, তারপরেই তো ভোট নবমী 4 তারিখ। দেখুন, সব কিছুর দেখে এখন তো মনে হবে যে এই ভোটটাই হচ্ছে চরম মোক্ষ। ভোট কর্ম, ভোট ধর্ম, ভোটই সর্বকিছু। কিন্তু মুশকিল হচ্ছে এরকম সময় এই মূর্তিমান না ওই ছন্দভঙ্গের কারণ হিসেবে এই ঘটনাগুলো, এই ভিডিওগুলো আমাদের সামনে এসে হাজির হয়। আর তখনই মনে হয় যে ভোট আসে ভোট যায়, কিন্তু যারা ভোট দেয় সেই সাধারণ মানুষগুলো, তারা কোথায় থাকে, তাদের কি হয়? এই প্রশ্নগুলো আজকে হয়তো এই মুহূর্তে যখন আমাদের রাজ্যের এই ভোট উৎসবের, গণতন্ত্রের এই এত বড় উৎসবের প্রথম পর্ব শেষ, লোকে হই হই করে তাদের সবার গণতান্ত্রিক অধিকার যাচাই করে নিয়েছে, কালকেও হয়তো নেবে। এবং সেই জনতার গণতান্ত্রিক অধিকারটা যাতে সুরক্ষিত থাকে তার জন্য যথাবিহিত ব্যবস্থা হয়েছে। এই রকম একটা পরিস্থিতিতে হঠাৎ করেই এরকম উল্টোমুখী একটা কথা শুনলে তখন মনে হবে যে আজকের দিনে কি এছাড়া আর কিছু ছিল না। কিন্তু বিশ্বাস করুন, ছিল তো অনেক কিছু, কিন্তু এই ভিডিওটা দেখার পর আর কোনো কিছুই বলতে ইচ্ছে করছে না। ওড়িশার ভিডিও এটা। ওড়িশায় কংগ্রেসের সরকার ছিল, সরকার বদলেছে, সেখান থেকে বিজু জনতা দলের সরকার এসেছিল, সে সরকারও গেছে দীর্ঘদিন পর। ওড়িশায় এখন বিজেপির সরকার চলছে। ওড়িশার মহিলাদের বছরে 10,000, 5 বছরে 50,000 টাকা দেওয়ার জন্য সুভদ্রা প্রকল্প চালু হয়েছে। অনেকেই বলছেন যে পূর্ব ভারতে পরিকাঠামো উন্নয়ন আর বিনিয়োগের প্রশ্নে ভুবনেশ্বর অন্য সমস্ত শহরকে ছাপিয়ে যাচ্ছে। হয়তো সব সত্যি, সব বাস্তব, কিন্তু এই ছবিটা, এটাও তো বাস্তব। জিতু মুন্ডাদের মতো মানুষদের দারিদ্রটাও বড় বেশি সত্যি, নিদারুণ সত্যি। অস্বীকার করতে পারছি কি? ওড়িশার কেওনঝড়ের বাসিন্দা জিতু, 2 মাস আগে জিতুর বোন কালরা মুন্ডা মারা গেছিলেন। ওই কালরা মুন্ডা, যার কঙ্কালটা দেখলেন, যে এটা কাঁধে নিয়ে জিতু হাঁটছিল, ওই কঙ্কালটাই আসলে কালরার কঙ্কাল। কালরার ব্যাংক অ্যাকাউন্টে 19,300 টাকা আছে, যে টাকাটা ওই বোন মারা গেছে, সুতরাং একমাত্র ওয়ারিশান তিনি। সুতরাং জিতু সেই অধিকারে সেই টাকাটা পেতে চেয়েছিলেন। কিন্তু উড়িষ্যা গ্রামীণ ব্যাংকের কর্মচারীরা তারা জিতুর কাছে তার বোনের ডেথ সার্টিফিকেট আর তার নিকটাত্মীয় বা ওয়ারিশান হওয়ার প্রমাণপত্র দেখতে চান। স্বাভাবিক, যা নিয়ম তো সবার জন্যই সমান। কিন্তু মুশকিল হচ্ছে এখানেই আসছে সেই অমোঘ বিষয়টা, নথি। সাম্প্রতিককালে আমাদের এখানে আপনারা দেখেছেন নথি খুঁজে পেতে কি কাণ্ডই না হয়েছে। কত মানুষ, মানে ওই 27-28 লাখ মানুষ, তাদের তো নথি সংক্রান্ত গণ্ডগোলেই ভোটাধিকার কাটা গেছে। নথিটা ভয়ঙ্কর জিনিস, বড় বিষম বস্তু। এবার জিতু মুন্ডাও তো নথি জোগাড় করতে পারেনি। জোগাড় করতে না পেরে সে এমন একটা কাণ্ড ঘটিয়েছে যেটা সবার চোখ কপালে তুলে দিয়েছে, কিন্তু বুকের ভেতরে একটা ধাক্কাও দিয়ে গেছে। জিতু মুন্ডার কাছে কোনো রাস্তা ছিল না, বোনের ডেথ সার্টিফিকেট জোগাড় করার কোনো রাস্তা ছিল না। জিতু মুন্ডার ওই বোনের ওয়ারিশান যে তিনি, সেটা প্রমাণ করার কোনো রাস্তা ছিল না। সুতরাং তিনি দেখেছেন যে একটা অমোঘ নথি যখন রয়েছে সেটাই পেশ করে দিই।
কবর খুঁড়ে বোনের কঙ্কালটা তুলে সোজা ওই জন্য ব্যাংকে হাজির হয়েছিলেন। বোন যে মৃত তার সব থেকে বড় প্রমাণ তো বোনের দেহ। সেই দেহটাই ব্যাংকের মেঝেতে শুইয়ে তিনি নথি হিসেবে জমা করতে চেয়েছিলেন। আর ওই 1020 মতো সামান্য টাকাটা অবশ্য তার কাছে সামান্য নয়, বিশাল পরিমাণ টাকা। সেই টাকাটা পেতে চেয়েছিলেন জিতু মুন্ডা। দেখুন, জিতু মুন্ডার বোনের মৃত্যুর জন্য হয়তো কোনো সরকারকেই দায়ী করা যাবে না, হয়তো যে কোনো সাধারণ কারণেই তার মৃত্যু হয়েছে। হয়তো দেখা যাবে ওড়িশা সরকারের ওই সুভদ্রা প্রকল্পের টাকাটা মানে ভাতাটা জিতুর বোন নিয়মিত ওই কালরা নিয়মিত পেতেন। হয়তো যে ব্যাংকে যে 20,000 টাকার মতো রয়েছে সেটা হয়তো ওখান থেকেই জমা পড়েছে। ওখানকার রাজ্যের রাস্তাঘাট, স্বাস্থ্য পরিকাঠামো কোনো কিছু নিয়েই হয়তো কোনো প্রশ্ন তোলা যাবে না। আবার ব্যাংকের দিকেও আঙুল তোলা যাবে না, কারণ নিয়ম তো নিয়ম। ব্যাংকের কর্মচারীরা ব্যাংকের নিয়ম অনুযায়ী যেটা করা উচিত, যেটা বলা উচিত তাই বলেছিলেন, তাই করেছিলেন। বোনের মৃত্যুর প্রমাণটা জমা দিলে জিতুকে তার ওই টাকাটা দিয়ে দেবেন বলেছিলেন। সব কিছু সত্যি, সব দিক থেকে সবাই ঠিক, সবাই সত্যি, কিন্তু এই সব কিছু ছাপিয়ে সব থেকে বড় সত্যিটা হলো জিতুর মতো মানুষদের এই বাস্তব চিত্রটা। তাদের টাকা থাকে না, তাদের স্বাভাবিক নথিপত্র থাকে না, পরিচয়পত্র থাকে না, থাকে একটাই জিনিস, দারিদ্র। এটাকে কোনো কিছু দিয়েই বদলানো যায় না, জানেন তো। ওই 19,300 টাকা কতটা দরকার হলে তবে একজন দাদা নিজের বোনের দেহটাকে ওইভাবে কবর খুঁড়ে বার করতে পারেন, তারপর সেই দেহটা কাঁধে চাপিয়ে 5 কিলোমিটার হাঁটতে হাঁটতে ব্যাংকে যেতে পারেন। ভাবতে পারছেন? বললাম না, সব সহজ সত্যি সহজে বলা যায় না। মানুষ উপেক্ষিত এই গণতন্ত্রে, সাধারণ মানুষকে নিয়ে সারাক্ষণ খেলে চলেছে, বিভিন্ন রাজনৈতিক দল খেলে চলেছে, এবং এই খেলার কারণটাই হচ্ছে যে কে পাওয়ারে যাবে। ফলে জিতু মান্ডির জায়গায় অন্য আরেকজনের ঘটনা আমরা পাবো। দেখুন, 2016 সালে স্ত্রীর দেহ কাঁধে নিয়ে হেঁটেছিলেন ওড়িশারই কালাহান্ডি দানা মাঝি। ঠিক তার পরের বছর 2017 সালে অন্ধ্রপ্রদেশের সামুলু পাঙ্গি স্ত্রীর দেহ কাঁধে নিয়ে ওই একইভাবে হেঁটেছিলেন। এ রাজ্যে এরকম অনেক উদাহরণ রয়েছে। 2023 সালে গাড়ি ভাড়াটা জোগাড় করতে না পারায় স্ত্রীর দেহ কাঁধে হেঁটেছিলেন জলপাইগুড়ির রামপ্রসাদ দেওয়ান। এই টুকরো টুকরো ছবিগুলো, এগুলো হয়তো কাঁধে দেহ নিয়ে হাঁটার জন্য এক সূত্রে বাঁধা পড়ে গেছে। কিন্তু দানামাজির থেকে রামপ্রসাদ দেওয়ান হয়ে এই জিতু মান্ডি, গণতন্ত্রের যে ছবিটা আপনারা প্রত্যেক মুহূর্তে চোখের সামনে লাফিয়ে উঠতে দেখছেন, সেটাকে অস্বীকার করবেন কি করে? এই ছবিগুলো যে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন সরকারে, বিভিন্ন ভোটে বদলানো যায়নি, সেটাই তো সব থেকে কঠোর বাস্তব। আরও একটা বাস্তব ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবার রাজ্যে আমাদের ভোটের ক্ষেত্রে একটা নতুনত্ব, সেটা হচ্ছে সংগঠিত ভোট। মানে বাড়ির থেকে ভোট সংগঠন করে নিয়ে যাওয়ার ব্যাপার নেই। এটা ভিন রাজ্য থেকে আমাদের যে পরিযায়ী শ্রমিকরা যারা বিভিন্ন রাজ্যে কাজকর্ম করেন, তাদের সংগঠিতভাবে এবার নিয়ে এসে ভোট দেওয়ানোর একটা প্রচেষ্টার দেখা যাচ্ছে সব রাজনৈতিক দলের মধ্যে, বিশেষ করে তৃণমূল এবং বিজেপির মধ্যে। সমস্ত ব্যবস্থা করেছেন তারা এই পরিযায়ী শ্রমিকদের কল্যাণে। কিন্তু যে ছবিটা এই মুহূর্তে ভিন রাজ্যে তৈরি হয়েছে, সেই ছবিটা তো আবার একটা উল্টো সত্যকে আমাদের সামনে দাঁড় করাচ্ছে। সেটাকে অস্বীকার করবেন কি করে? তথ্য কি বলছে জানেন? নয়ডা, গুরগাঁও, দিল্লির বহু বাড়িতে, ব্যাঙ্গালোর, বিভিন্ন জায়গায়, মানে শুধু ওই দিকটা, উত্তর ভারত না দক্ষিণ ভারতেও বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাড়িতে এখন ঝেঁটা নেতা ধরার লোক পাওয়া যাচ্ছে না, রান্না করার লোক পাওয়া যাচ্ছে না, বাসন মাজার লোক পাওয়া যাচ্ছে না। কারণ ওই সমস্ত জায়গায় যারা বাড়ি বাড়ি সহায়িকার কাজ করেন, সহজ সরল কথ্য ভাষায় যাদের ওই ঠিকে জি বা রাঁধুনি বলা হয়, সেই সমস্ত ভদ্র মহিলারা ভোট দিতে পরিবার পরিজন নিয়ে বাংলায় ফিরে এসছেন। তাদের আসার ব্যবস্থা করা হয়েছে, এটা সত্যি, কিন্তু কেন এসছেন সেটাও আপনারা জানেন।
তাগিদ, নিজেদের অস্তিত্ব প্রমাণের তাগিদে বা নিজেদের অস্তিত্বটাকে একটু শক্তপোক্ত করার তাগিদে। ভোটটা না দিলে, ভোটার তালিকায় নাম তো উঠেছে, ভোটটা না দিলে যদি আবার কোথাও পরবর্তী ক্ষেত্রে প্রশ্নের সামনে পড়তে হয় নিজেদের পরিচয় নিয়ে, নিজেদের অস্তিত্ব নিয়ে, ফলে তাগিদটা ছিল বলেই তাদের আনা গেছে। এদের ফলটা কি? সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলো ফলাও করে এখন খবর করছে যে গৃহ সহায়িকার অভাবে দিল্লি আর বৃহত্তর দিল্লি বা বেঙ্গালুরুর বহু পরিবারের মাথায় নাকি আকাশ ভেঙে পড়েছে। একটা ঘটনার ভোটকেন্দ্রিক, তার কতগুলো দিক দেখে মনে হচ্ছে দুটো কথা এবেলা বলে ফেলাই ভালো, না বললেই নয়। প্রথমত, প্রথম পর্বে মহিলারা যে ভোটার, মানে মহিলারা যে ভোট দেওয়ার ক্ষেত্রে পুরুষের থেকে এগিয়ে ছিলেন, দ্বিতীয় পর্বেই যদি তাই হয়, একই রকম থাকে। প্রথম পর্বে দেখা গেছিল প্রায় 2% বেশি ভোটারদের মধ্যে পুরুষরা যত ভোট দিয়েছিলেন তার থেকে 2% বেশি ভোটার মহিলা ছিলেন। এবার সেই ধারাটাই যদি বজায় থাকে বা আর একটু বাড়ে ফারাকটা, তাহলে সার্বিকভাবে ফের এ রাজ্যে পুরুষদের তুলনায় মহিলাদের ভোটদানের হারটা বেশি বলেই ধরতে হবে। এবার মহিলা ভোটারের সংখ্যা বেশি হলে কার লাভ? এতদিন পর্যন্ত খাতায় কলমে মনে করা হতো যে সংখ্যালঘু ভোটারদের মতো মহিলা ভোটাররাও তৃণমূলের ভোট ব্যাংক। লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলোর সুফল তৃণমূল ভোট বাক্সে পায়, এটা তো পরীক্ষিত সত্য। এবার সেই ধারণাটা যদি এবারও খাটে, তাহলে মহিলাদের এই ভোটটায় বেশি যদি পড়ে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অখুশি হওয়ার তো কোনো কারণ নেই, দেখতে পাচ্ছি না অন্তত। কিন্তু তিনি কি আদৌ নিশ্চিন্তে আছেন? এটাই 2 নম্বর কথা। এবার বিজেপিও কিন্তু একইভাবে ভাতাটা ডবল করে দেওয়ার কথা বলেছে। যে ভাতা ডবল করে দিয়ে অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় সুফল পেয়েছিলেন, এবারে বিজেপিও তো তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে ঠিক একইভাবে তারা যে টাকা দিচ্ছে সেটাকে ডবল করে দেওয়ার কথা বলেছে। লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডার শুধু হবে, তাতে কি এলো? লক্ষ্মী, অন্নপূর্ণা সবই তো আমাদের কাছে প্রণম্য দেবদেবী, শুধু টাকাটা বেড়ে যাবে, ওটাই তো আসল। এবং এটা তো ঘটনা, মানুষজন এটা কথা বলে দেখেছি, জানেন তো। একবার প্রথমবার যখন টাকা পেয়েছিল উৎফুল্ল হয়েছিল, কৃতজ্ঞ ছিল, দেখেছো আমাদের হাতে টাকা দিয়েছে। দ্বিতীয়বার টাকাটা যখন ডবল হয়েছিল তখন একটা কৃতজ্ঞতা ছিল বা একটা খুশিটা বেড়েছিল, যে এরকম ইনক্রিমেন্ট হলে আমাদের সবার প্রাথমিকভাবে বেশ খুশি খুশি ভাব হয়। কিন্তু তারপর কিছুদিন পর তখন মনে হতে শুরু করে যে তেমনও তো হলো না, আর দিয়েছে তো বাড়িয়ে কি মাথা কিনে নিয়েছে নাকি, ও তো আমাদেরই টাকা। মানুষের কাছে অভ্যেস হয়ে গেলে তখন সেটা কিন্তু অধিকারে পরিণত হয়, তখন তার মধ্যে চমক থাকে না, তার মধ্যে কৃতজ্ঞ হওয়ার কোনো রসদ থাকে না। ফলে যেরকম বহু ক্ষেত্রে কর্মচারীরা তাদের হয়তো মাইনে বাড়া এগুলো পছন্দ না হলে অন্য জায়গায় চাকরি খোঁজার চেষ্টা করেন, এক্ষেত্রেও তাই। অন্য জায়গায় যদি কেউ বেশি টাকা দেন তাহলে তিনি ভালো, এটা ভেবে সেই মুখী হতে পারে মানুষজন। আর বিজেপির বিভিন্ন সভা এবার মহিলাদের উপস্থিতি অনেকেরই কিন্তু চোখে পড়েছে। দল বেঁধে মহিলারা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সভায় গেছেন। এবার বিতর্ক হচ্ছে যে এই ভাতা দিয়ে, ভাতার মাধ্যমে মানুষজনকে খুশি করে এই একটা ভোট ব্যাংকে এই ধার থেকে উধার হয়তো করা যায়, কিন্তু আলটিমেটলি সেটাই কি একমাত্র রাস্তা? সেটা কি সত্যিই আমাদের যাবতীয় সমস্যার সমাধান করে দেয়? দেখুন, সত্যি যদি বিজেপির এই প্রতিশ্রুতিতে খুশি হয়ে ওই তৃণমূলের ভোট ব্যাংক মহিলারা তারা এসে বিজেপিকে ভোট দেন, তাহলে তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে ধাক্কা লাগবে, ভোটের ফলে তার ছাপ পড়বে। কিন্তু বাস্তবে দেখুন, বাস্তবটা হচ্ছে খুব কঠোর, নির্মম। এই সমস্ত গৃহসহায়িকা বা যারা পরিযায়ী শ্রমিক, যারা ভিন রাজ্যে কাজ করেন, তাদের ভোট দেওয়াটা যেরকম কর্তব্য, তাদের ভোটটা যেরকম এ রাজ্যের বা এদেশের গণতন্ত্রের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই গুরুত্বপূর্ণ আমাদের কাছে এটা বোঝা আমাদের বাংলাকে এখন সবাই কি চোখে দেখছে।
এই একটা ভোটকে ঘিরে গোটা দেশের সামনে বাংলার যে পরিচিতিটা তৈরি হয়েছে, এই খবরগুলোতে যা বেরিয়েছে সেগুলো একবার চোখ ভালো করে চোখ বুলিয়ে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, লজ্জা পাবেন। বাংলায় ভোট হলে সারা দেশে পরিচারিকার সংকট তৈরি হয়, এই ধারণাটা আর যাই হোক, জানেন তো, আর যাই হোক, এটা এ রাজ্যের জন্য, এ রাজ্যে গণতন্ত্র ভুলে যান, এই রাজ্যের জন্য একদিকে যেরকম লজ্জার তেমনই দুঃখের। একটা রাজ্য, যে রাজ্য থেকে, যে রাজ্যের আগে পরিচয় ছিল লেখক, শিল্পী, সৃজনশীল মানুষজনের জন্য, বড় বড় নেতাদের জন্য, সেই রাজ্যের এখন পরিচয় কি? পরিযায়ী শ্রমিক আর গৃহসহায়িকা। এই তো এই লজ্জার দুঃখ, এটা কিন্তু এই সাম্প্রতিক দীর্ঘদিন ধরেই আমাদের আস্তে 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 জমেছে। তার মধ্যে ভাতা পড়েছে, ভাতা বেড়েছে, তার মানে তার সেই সমস্যার সমাধানটা হয়নি, মূলগত সমস্যাগুলোর কোনো রকম কোনো সমাধান হয়নি। তাই জন্যেই আজকে এত পরিমাণ বাংলার মানুষজন আসলে অন্য রাজ্যে তাদের পরিচয় গৃহসহায়িকা, পরিযায়ী শ্রমিক। এই লজ্জা আর দুঃখ নিয়েই তো কাল এ রাজ্যে ভোটের দ্বিতীয় পর্বটা হতে চলেছে। দুটো রাজ্য, দুটো কেন, ওই পরপর যেরকম বিভিন্ন জিতুকে কেন্দ্র করে অন্য রাজ্যগুলোর কথা বলছিলাম, এবং তারপর এই বাংলার থেকে এই পরিযায়ী শ্রমিকদের বা এই গৃহসহায়িকাদের কথা যে বলছিলাম, সব বিভিন্ন রাজ্য, বিভিন্ন শাসক, বিভিন্ন ভোট, কোথাও কিন্তু, এবং ভাতা ঠাতা সব আছে, তৎসত্ত্বেও এদের সমস্যার কোনো সমাধান হয়নি, মূলগত সমস্যার সমাধান হয়নি, বরঞ্চ এই সংখ্যাগুলো দিনের পর দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। লজ্জা পাবেন না, দুঃখ পাবেন না আপনি? আপনার মনে সংশয় জাগবে না? দেখুন, মুশকিলটা কি জানেন? দুঃখটা যাদের পাওয়ার কথা তারা কি পাচ্ছেন? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। বাঙালি মহিলারা ভিন রাজ্যে লোকের বাড়িতে কাজ করেন, তারা ভোট দিতে আসায় ভিন রাজ্যে হাহাকার পড়ে গেছে, এটা শুনলেই বিরোধীরা বলবেন যে বাংলার চেহারাটা তৃণমূলের আমলে কতটা করুণ হয়েছে, এগুলো তারই প্রমাণ। আর তৃণমূল বলবে খেটে খাওয়া মানুষ, তারা জীবন জীবিকা অনিশ্চিত করে এই ভোটটা দিতে পরিমরি করে ছুটে আসছে। এর থেকেই বোঝা যাচ্ছে যে এসআইআর নিয়ে মানুষ কতটা আতঙ্কিত। আর এই প্রচারগুলো হয়ে গেলে তারপর দুদলই সবাই হিসেব করতে বসবেন, এই ভোট ব্যাংকে কত পার্সেন্ট ইধার উধার হলো এই মানুষগুলো আশায়, আর এই মানুষগুলো তাদের যে পরিচয় সেটাই থেকে যাবে। ভোট দিতে বাংলায় ঘরে ফিরেছেন ওরা কারা? ওরা পরিযায়ী। ওদের মধ্যে কেউ শ্রমিক, কেউ চাকরিজীবী, কেউ কেউ আবার পরিচারক পরিচারিকা। ওদের ঘরে ফেরায় বিপদে ভিন রাজ্যের অসংখ্য ঘর গৃহস্থালী। এদিকে প্রায় 1000 কিলোমিটার দূরে ঘর গৃহস্থালী কার্যত শিখে উঠেছে নয়ডা, গুরগাঁও, দিল্লিতে। তার কারণ অধিকাংশ বাড়িতেই যারা কাজ করেন তারা এই মুহূর্তে ভোট দিতে প্রত্যেকে ফিরে গিয়েছেন বাংলায়। ইনি তপস্যা পাল, কর্মসূত্রে নয়ডায় থাকেন। দীর্ঘদিন ধরে ওখানে থাকার কারণে ভোটার কার্ড এখন ওখানেই করে নিয়েছেন। কিন্তু যারা তার বাড়িতে কাজ করেন তারা বাংলার পরিযায়ী শ্রমিক। ভোট দিতে বাড়ি ফেরায় বাড়ি সামলানোর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তপস্যার। এই মিটিংয়ের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে এসে রান্না করতে হচ্ছে, আর খেতে তো হবেই। খাওয়া বন্ধ করলে চলবে না, ওটাই তো ম্যান্ডেটরি প্রাইমারি থিং। আগেও কি এই কাজের লোক প্রত্যেকবার ভোট এলে পরে চলে যেত, নাকি এবারই এই ট্রেন্ডটা দেখছে? হ্যাঁ, এইবারই এটা একটু বেশি দেখা যাচ্ছে, মানে সবাই মোটমাট চলে যাচ্ছে। ইভেন আমার অফিসের ব্লু কলার এমপ্লয়িরা যারা আছে, মোস্টলি বাঙালি, তারাও সবাই বেশ ঝাঁকেই চলে গেছে ভোট দিতে এবার ছুটি নিয়ে। হতে পারে এসআইআর এর কারণে, মানে এটা একদম ম্যান্ডেটরি থিং, ওরা খুব ইম্পর্টেন্টলি নিয়েছে যে যেতেই হবে। মানে যেমন আমার রান্নার দিদিরাও প্রথমে আনশিওর ছিল যাবে কি যাবে না, বোঝেনি, তারপরে ছেলেরা বলেছে হ্যাঁ খুব ইম্পর্টেন্ট, তো হঠাৎ করেই গেছে প্রায় বলতে গেলে। শুধু বাঙালি তপস্যাই নন, সমস্যা একের পর এক অবাঙালি পরিবারও। দিল্লি সহ গোটা দেশের বহু শহরের হাইরাইজ বিল্ডিং কার্যত হাঁকপাক করছে বাঙালি কাজের লোক घरे फेराए। जैसे बंगाल के चुनाव स्टार्ट हुए हैं तब से क्या हुआ, सारी मेड घर चली गई। हमारे यहाँ भी दीदी काम करती थी, अब वो भी यहाँ से चली गई है। सिर्फ क्या चुनाव की वजह से 8-10 दिन हो गए, वो चुनाव की वजह से बाहर ही गई है। अब उससे लोड पड़ गया है घर का भी और ये किचन का भी और बच्चों का भी। प्रथम दफाয় বিপুল ভোট পড়েছে রাজ্যে। পরিসংখ্যানে চওড়া হাসি গণতন্ত্রের, কিন্তু হাসির আড়ালে দেশের কাছে বাঙালি যে ঠিকে ছি, এই পরিসংখ্যানটাও কি
উড়িয়ে দেওয়া যাচ্ছে? দেখুন, সরকারি হিসেবে রাজ্যের প্রায় 30 লক্ষ মানুষ ওই পরিযায়ী শ্রমিক, আর বেসরকারি হিসেবে সংখ্যাটা তার ডবলেরও বেশি, দ্বিগুণেরও বেশি। এদের মধ্যে মহিলা পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা ঠিক কত তার সুনির্দিষ্ট তথ্য অন্তত সরকারি পোর্টালে নেই, তবু ধরে নেওয়াই যায়। এটা ধরে নিই কম বেশি 17 লক্ষ মহিলা পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে যান কাজ করতে। দ্বিতীয় দফার ভোটের আগে এই পরিযায়ী শ্রমিকদের সংখ্যাটা যেরকম চোখের সামনে ঘুরছে, তেমনি আরও কিছু সংখ্যা তো চোখের সামনে ঘুরছে, কারণ ওই সংখ্যাগুলো তো এই সংখ্যার সাথেই আসলে কোথাও না কোথাও জুড়ে রয়েছে। এবং সত্যি কথা বলতে কি, ওই সংখ্যাগুলোর বিভিন্ন হিসেব টিসেব করে, মানে ওখানে কত পরিযায়ী শ্রমিক, কত মহিলা, তার মধ্যে কতজন পুরুষ, কতজন কোন ধর্মের, এই বিবিধ রকমভাবে ওই সংখ্যাগুলোকে ধরে বিচার করে তার ভিত্তিতে আবার নতুন নতুন সংখ্যাগুলো চোখের সামনে ভাসিয়ে দেওয়া হচ্ছে। এই সংখ্যাগুলো কি জানেন তো? 100 আছে, 125 আছে, 135 আছে, আবার 200+ আছে। মানে কে কত কীরকম আসন পেতে পারেন তার একটা ভাসিয়ে দেওয়া হিসেব, এবং এই সমস্ত সংখ্যা মিলে তৈরি হওয়া একটা প্রশ্নচিহ্নও কিন্তু আমাদের সামনে আছে। এই প্রশ্নচিহ্নটাও কিন্তু একটা সংখ্যা, এটা মাথায় রাখবেন। কিন্তু কোন সংখ্যা আর সেই সংখ্যাটা কার, সেটা তো রহস্য। মনে করে দেখুন তো, তখন ভোট ঘোষণা হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রায় সমস্ত সৈনিক ঘোষণা করে দিয়েছিলেন এবার 250 আসন নিয়ে তারা ক্ষমতায় আসবে। আর অন্যদিকে শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতারাও বলেছিলেন 200 না হোক, এবার তারা 177 আসন পাবেনই পাবেন। এবার ভোট ঘোষণা হয়েছে, তারপর ধাপে ধাপে প্রথম পর্বের ভোটও শেষ হয়েছে, কালকে দ্বিতীয় পর্বের ভোট। এবং এই ধাপে ধাপেই এই সংখ্যা তত্ত্বে, মানে দুই শিবিরের সংখ্যা দাবিতে বেশ কিছু পরিবর্তন এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম শেষবেলায় বলেছেন যে যেমন তেমন করে জিতলে হবে না, 2/3 পেতেই হবে, অন্তত মানে 196টা আসন তাদের পেতেই হবে, না হলে জিতলেও তৃণমূল নাকি ক্ষমতায় থাকতে পারবে না, ক্ষমতায় থাকতে দেবে না বিজেপি, এটা তৃণমূল নেত্রীর আশঙ্কা। এবার সত্যি মিথ্যে কি হতে চলেছে জানি না, তিনি কি ভাবছেন তিনিই জানেন। কিন্তু আমরা শুধু সোজাসাপটাভাবে দেখেছি যে প্রাথমিকভাবে যে সংখ্যাটা টার্গেট ছিল 250, সেটা কমে অ্যাটলিস্ট 200-র নিচে 196-তে এসে দাঁড়িয়েছে। একইভাবে বিজেপির দাবি করা সংখ্যাও আস্তে আস্তে বদলাতে শুরু করেছে। কিন্তু সবাই যখন সংখ্যা প্রকাশ করছেন, তখন আমরাও একটা সংখ্যা জানাই, 1468। এই সংখ্যাটা কি জানেন? এই সংখ্যাটা বাদ পড়েও ফিরে আসার। যে 27 লক্ষ ভোটার বিবেচনাধীনের তালিকার থেকে বাদ পড়ে গেছিলেন, তাদের নাম মধ্যে থেকে যারা ওই ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছিলেন, সেই ট্রাইব্যুনাল থেকে এই 1468 জন ফিরে এসছেন, যাদের নথিপত্র দেখার পর তাদের ভোটদানের অধিকার ফিরিয়ে দিয়েছে ট্রাইব্যুনাল। 23 এপ্রিল 152 আসনের ওই ভোটের আগে ঠিক এইভাবেই 139 জন ভোটাধিকার ফিরে পেয়েছিলেন। আর এই দ্বিতীয় দফার ভোটের আগে ওই 1468 জন ভোটাধিকার ফিরে পেলেন। মানে দুই পর্ব মিলিয়ে এই ট্রাইব্যুনালের মাধ্যমে তার মানে মোটামুটি 1600-র মতো ভোটারের নামটা তালিকায় ফিরে এলো। 27 লক্ষ থেকে 1600। এবার এটা শুনে আপনারা সবাই মুচকি হাসছেন তো, কিন্তু আমরা বলেছিলাম আপনাদের, 1000 খানেক ভোটারের নামও যদি ওই তালিকায় ফিরে আসে এই ট্রাইব্যুনালের মাধ্যমে অন্তত এই ভোটের আগে, তাহলেও সেটা খুব বড় ব্যাপার। আমাদের অনুমান কিন্তু মোটামুটি যে সঠিক সেটা বুঝতে পারছি, কিন্তু এবার একটা উল্টো দিক আছে, সেটা দেখাই আপনাদের। এই দ্বিতীয় দফার ভোটের আগে যারা ট্রাইব্যুনালের কাছে ভোটাধিকার ফিরে পেতে আবেদন করেছিলেন, তাদের মধ্যে থেকে মাত্র 6 জনের নাম বাদ গেছে, অর্থাৎ ডিলিট হয়েছে। এদের কোনোভাবেই বিচার্য নয়, কোনোভাবেই এদের যোগ্যতা নেই আমাদের ভোটার তালিকায় থাকার, এইটা নির্দিষ্ট হয়েছে। প্রথম পর্বের ভোটের আগে এইভাবে ডিলিটেড ভোটারের সংখ্যা ছিল 2। বুঝতে পারছেন? 2 পর্ব মিলিয়ে তার মানে 8 জনের নাম কোনোভাবেই ভোটার তালিকায় থাকার যোগ্য নয়, এটা পাওয়া গেছে। তাহলে এবার খেয়াল করে দেখুন, এপাশে 1600-র মতো নাম আর এপাশে 8 জনের মতো নাম,
1600 ফিরেছেন, 8 জনের কোনো যোগ্যতাই ছিল না, এটা প্রমাণ হয়েছে। এই দুটো হার যদি পাশাপাশি রাখেন, মানে ভোটারের নাম তালিকায় ফেরা আর সম্পূর্ণরূপে বাদ যাওয়া, তাহলে 27 লক্ষ ভোটারের মধ্যে ভোটের পর এই ট্রাইব্যুনালের কাজ তো চলবেই, কতজন ফিরে আসতে পারেন একটু ভাবুন। এবার এটাকে মাথায় রেখে কিন্তু আবার বিতর্কটা অন্যদিকে ঘুরে যেতে পারে, সেটাকে নিয়ে একটা অন্য মাত্রা পেয়ে যেতে পারে। কিন্তু তার মধ্যে অনেক অঙ্কের হিসেব আছে, এটা আবার মাথায় রাখতে হবে। কারণ বহু লোক এর মধ্যে দাবি করে বসেছিলেন বা এই ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়ে বসেছিলেন, যাদের কিন্তু আসলে এই ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়ার কথাই না। তাহলে অঙ্কটা এত সহজও নয়, বরং ভোটের অঙ্ক দারুণ কঠিন, এইটা বুঝে নিন। গণতন্ত্রকে ধ্বংস করলো এই নির্বাচন কমিশন। ভারতের গণতন্ত্রের ইতিহাসে চিরকাল লেখা থাকবে যে জ্ঞানেশ কুমার বিজেপির নির্দেশে নির্বাচন কমিশনকে অবলম্বন করে ভারতবর্ষের তথা বাংলার গণতন্ত্রকে ধ্বংস করতে নেমেছিলেন। তিনি খলনায়ক হিসেবে ভারতবর্ষের ইতিহাসে চিরকাল তার নাম থেকে যাবে। এই রাজ্যে বছর পর বছর ধরে পূর্বপুরুষ অনুক্রমে রয়েছেন, তাদের নাম বাদ চলে গেছে শুধুমাত্র তৃণমূলী সন্দেহ। এই জিনিস আমরা দেখতে পেয়েছি, জানতে পেরেছি। আজকে যে ভোগান্তি সাধারণ মানুষের, বাঙালির, যারা পশ্চিমবঙ্গের বহু প্রজন্মের অধিবাসী, তাদের যে সমস্যা হয়েছে, তার জন্য তৃণমূল দায়ী। দেখুন, এই যে দাবি পাল্টা দাবি, এগুলোতে কান দেবেন না, কারণ এগুলো প্রত্যেকের রাজনৈতিক বাধ্যবাধকতা আছে, তারা তাদের মতো করে এই দেগে দিচ্ছেন আর কি। বাস্তবটা এটাই সত্যি যে গোলমাল কিছু ছিল বলেই এসআইআরটা হয়েছে। আর সাধারণ মানুষের সত্যি নথিপতির কোনো ঠিক ঠিকানা থাকে না, যাদের দিনান্তে পান্তা ফুরোয়, যাদের অস্তিত্ব নির্ভর করে একটা ভোট দেওয়ার ওপর, এখন যারা এরকম পাগলের মতো ভিন রাজ্য থেকে দৌড়ে আসছে, যারা হয়তো নিজেদের ন্যায্য দাবি প্রমাণ করতে ওই কঙ্কাল তুলে নিয়ে আসেন বনের, সেটাকেই নথি বলে মনে করেন, তাদের যে এরকম ভোটার তালিকায় প্রচুর গড়মিল হবে, এটাই খুব স্বাভাবিক। প্রচুর ঢুকবে, প্রচুর বাদ যাবে, কারণ নিয়ম তো সবার জন্যই এক, তাই না? একটা অদ্ভুত দোটানার মধ্যে রয়েছেন না, সবাই সবার জায়গায় ঠিক দেখুন, কিন্তু মাঝখান থেকে বেঠিক একমাত্র সাধারণ ভোটার, সাধারণ মানুষজন। তো ছাড়ুন, এইগুলোর কোনো দিন যেটুকুনি বুঝেছি, এটা শুধু শুরুর আগে, ভোটের আগের দিন। এখন ভোটে নিয়ে সবাই ব্যস্ত, তো ভোটের আড়ালের এই বিষয়গুলো হয়তো লোকজনের একটু ভাবনা চিন্তা করার মনের মধ্যে একটু জায়গা পেয়ে যাবে। অন্য সময় তো আমরা এগুলোর দিকে ফিরে তাকাই না, জীবন যুদ্ধে আমরা ব্যস্ত থাকি, তো লড়াই করি সারাক্ষণ। তো তার মধ্যে এই সমস্ত ছোটোখাটো ব্যাপার নিয়ে একটু তলিয়ে দেখার বা খোঁজ খবর রাখার আমাদের সময় কোথায়? রাজনৈতিক দলগুলোর যেমন দেখুন, এই চারপাশে এত ভোট টোট নিয়ে এত কিছু আছে, তাদের এখন যাবতীয় নজরের কেন্দ্রবিন্দুতে কোথায়? কেন্দ্রীয় বাহিনী। ভাবুন, কালকে ভোট, কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও যাবতীয় মানে প্রচারের আলো সব কিছু, আপনারা বলেন প্রচার তো শেষ হয়ে গেছে, তাই জন্য ভোটারকে নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই। তাই জন্যে এখন এই ভোটারদের যারা রক্ষা করবেন, তাদের ওপর যাবতীয় প্রচারের আলোটা গিয়ে পড়েছে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী। কিন্তু প্রচার কি শুধু? তার সঙ্গে অপপ্রচার নেই, তার মধ্যে আক্রমণ নেই। যাদের ওপর কালকের ভোটের ভবিষ্যৎ নির্ভর করছে, তাদেরকে দেগে দেওয়ার চেষ্টা নেই, সেটাও তো বিলক্ষণ রয়েছে। সেটা দেখে অবাক লাগছে না যে এরা তো এসছেন আমাদের নিশ্চিন্তে, যাতে আমাদের এখানকার একটা যে ভোট সংস্কৃতি তৈরি হয়েছে, সে ভোট সংস্কৃতিটাকে বদলাতে। বাংলায় ভোট মানেই যে রক্তপাত, বাংলায় ভোট মানেই যে সাম্প্রতিককালে ছাপ্পা, বাংলায় ভোট মানেই যে রাস্তার বিভিন্ন জায়গায় হঠাৎ করে উন্নয়নের লাফিয়ে এসে পড়া, সেগুলোকে আটকানোর জন্যই তো এরা এসছে। 23 এপ্রিলের ভোটে বিরাট কিছু কিন্তু হিংসা হয়নি, এটা আপনাদের মানতে হবে। নওদা বা লাভপুর বা কুমারগঞ্জ, এরকম কিছু কিছু জায়গায় যে ঘটনাগুলো ঘটেছিল, সেই ঘটনাগুলোর বিরাট কোনো প্রভাব অন্তত প্রথম পর্বে ওই বুথের মধ্যে গিয়ে পড়েনি। ভোট দিতে যেতে পারেননি, রাস্তায় আটকে গেছেন,
বারণ করে দেওয়া হচ্ছে, প্রত্যেকবারের ওই চেনা এই অভিযোগগুলো আমরা দেখিনি। ভোট কেন্দ্রের ভেতর বন্ধ করে দিয়ে ভোট পড়েছে, ছাপ্পা ভোট হয়েছে, এই অভিযোগ আমরা দেখিনি। ভাবতে পারছেন প্রথম পর্ব নিয়ে প্রচুর কাটাছেঁড়া করেছে আমাদের কমিশন। তারা হিসেব করে দেখেছেন যে কতগুলো বুথে 99% ভোট পড়ে গেছে, কতগুলো জায়গায় কতগুলো আসনে 95%-এর ওপর ভোট পড়েছে। এগুলোকে আলাদা করে নিয়ে তারা আবার খতিয়ে দেখছেন। কিন্তু ঘটনা হচ্ছে আজকের দিন পর্যন্ত, এখন পর্যন্ত যখন আপনাদের সঙ্গে কথা বলছি, তখন প্রথম পর্বে একটাও পুনর্নির্বাচনের ঘোষণা হয়নি। একটা ভোট হয়ে গেল আসতো, একটাও পুনর্নির্বাচন নেই। শেষ কবে দেখেছেন একবার একটু ভেবে দেখুন তো। একটাও ছাপ্পার অভিযোগ নেই কোনো পক্ষের তরফ থেকে, ভোট দিতে যাওয়া নিয়ে আটকানোর অভিযোগ নেই। কবে দেখেছেন ভাবুন তো। এর কৃতিত্ব দেখুন, যাদের যা কৃতিত্ব প্রাপ্য সেটা তো দিতে হবে। দেখুন কুমারগঞ্জে বিজেপি প্রার্থী মার খাওয়ার ঘটনা, বা লাভপুরে বিজেপি এজেন্টের মার খাওয়ার ঘটনা, নওদায় মার খাওয়ার ঘটনা, এইগুলো, বা খয়রাশোল সেখানে কেন্দ্রীয় বাহিনীর আক্রান্ত হওয়ার ঘটনা, এইগুলো আমরা দেখেছি। কিন্তু সংখ্যাটা এত অল্প, গড়গড় করে আপনাদের জায়গাগুলোর নাম বলে দিলাম। এবং সব থেকে বড় কথা কি জানেন, ভোটটা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু এই জায়গাগুলোতে ভোটের রেসটা শেষ হয়নি। যেখান থেকে ভোটটা শেষ হয়েছে সেখান থেকে ওই কেন্দ্রীয় বাহিনী ওই জায়গাগুলোতে ব্যবস্থা নিতে শুরু করেছে, যেটা বাকি জায়গাগুলোতে বার্তাটা পৌঁছে দিয়েছে যে যা কিছু করে দিলাম ভোটের সময়, তারপর তো ভোট শেষ হয়ে গেলে চলে যাবে। ব্যাপারটা সেরকম না। বাড়িতে ঢুকে ঢুকে কেন্দ্রীয় বাহিনী সারাদিন সারা রাত রেইড করে করে একজন করে বার করে নিয়ে এসছে। হামলায় যারা জড়িত তাদের গ্রেফতার করা হচ্ছে। ফলে সামান্য হিংসার রেশ ওই বুথের লাইন পর্যন্ত যেরকম পৌঁছয়নি, ঠিক একইভাবে দ্বিতীয় পর্বের আগে এই বার্তাটা চলে গেছে যে কেউ কিন্তু ভোটের সময় কিছু করে পার পেয়ে যাবেন না। ভোটের সময় উত্তেজনা হয়, এইটাতে পার নেই। যেখানে থাকবেন সে লুকিয়ে থাকলেও আমরা তো দেখেছি খাটের তলার থেকে টেনে বার করা হচ্ছে। আচ্ছা একটা কথা বলুন তো, এই রকম যখন বিষয়গুলো হয়ে যায়, যারা এতদিন ভোট সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গেছেন, অর্থাৎ উন্নয়নকে দাঁড় করানো বা ছাপ্পা বা লোকজনকে ভয় দেখানো, অর্থাৎ বিভিন্নভাবে ভোটারের ওপর যারা চাপ সৃষ্টি করেন বা এই গণতান্ত্রিক পদ্ধতির ওপরেই যারা চাপ সৃষ্টি করেন, তারা আবার এই উলট পুরাণে, মানে এই কেন্দ্রীয় বাহিনীর এই বদলে যাওয়া মেজাজ এবং তার সঙ্গে সঙ্গে ওই স্পর্শে বিক্রিয়া কিনা জানি না, কিন্তু তাদের সংস্পর্শে থেকে তো পুলিশও বদলে গেছে। এই বদলে যাওয়া প্রশাসনকে দেখে কোথাও গিয়ে শাসক দল তারা মানসিক চাপের মধ্যে পড়ে যাচ্ছেন না তো? দেখুন, এটা বলার কারণ একটাই, যারা যে মানসিকতা এতদিন ধরে অভ্যস্ত, যারা শাসন চালিয়েছেন তারা একরকম মানসিকতায় অভ্যস্ত। এবার তাদের ওপর যখন কেউ শাসন চালাবেন তখন সেটা মেনে নিতে তো ভেতরে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়, একটা প্রতিরোধ তৈরি হয়, এটাই স্বাভাবিক। কোনো অফিসে গিয়ে দেখবেন কেউ যদি নতুন কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, হয়তো সেটা ভালো জিনিস, কিন্তু প্রাথমিকভাবে যারা ওইটা বাদ দিয়ে চলতে অভ্যস্ত তাদের মধ্যে একটা অদ্ভুত বিরোধিতার সৃষ্টি হয়, মেন্টাল ব্লকেড। ওটাকে আগে সরিয়ে দিতে পারলে তারপর সব কাজ হয়। তো এটারও হয়তো হবে, হয়তো প্রথম পর্বটা দেখে দ্বিতীয় পর্বে এই মেন্টাল ব্লকেড অনেকেরই কেটে যাবে। হয়তো অনেকেই ভাববেন যে অকারণ ঝুট ঝামেলা করে লাভ নেই। আবার এরমও হতে পারে সবাই মরিয়া হয়ে গেলেন যে বাপরে কি হবে তো বুঝতে পারছি, আজ এসপার নয় ওসপার। যদি এরকম বুকের পাটা কতজনের আছে আমরা জানি না। বিশেষ করে এই বাহিনী বা বাহিনীর সঙ্গে ঘুরে বেড়ানো অবজারভার এই সিংহমের মতো, তাদের যা চেহারাপত্তর এবং বক্তব্য যেরকম, মেজাজটা যেরকম দেখা যাচ্ছে, বিভিন্নভাবে তাদের তাক করেও তো খুব একটা দমানো যাবে বলে মনে হচ্ছে না। এবার এইখানটাতেই প্রশ্ন, তাহলে কি সত্যি এই যে কেন্দ্রীয় বাহিনী, বিশেষ করে বাহিনীর একজন অফিসারকে কেন্দ্র করে দিনভর তৃণমূল নেতারা যে এতটা ব্যস্ত হয়ে পড়লেন, এগুলো সবই কি ওই পাল্টা শাসনের ফলে ভেতর থেকে বেরিয়ে আসা একটা মরিয়া
হাওয়া খোঁজার একটা, মানে শুদ্ধ হাওয়া, চাপে থাকলে লোক একটু হাওয়া খোঁজে না, অক্সিজেন খোঁজে না, সেই তারই বহিঃপ্রকাশ। বুঝতে পারছেন তো এই কার কথা বলছি আর কি? পুলিশ অবজারভার, উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মা, যাকে দক্ষিণ 24 পরগনার পুলিশ পর্যবেক্ষক করা হয়েছে। এবার পুলিশ পর্যবেক্ষক হয়ে যিনি এসছেন তার কাজ নিশ্চিতভাবেই এনকাউন্টার করা নয়, এটা তো সবাই জানেন। ওখানে যে দায়িত্ব সেটা আলাদা ছিল, এখানে যে দায়িত্ব সেটা আলাদা, তিনি সে দায়িত্ব পালন করবেন, এটা তো আলাদা ব্যাপার। কিন্তু ঘটনা হচ্ছে তার পরিচয়, সেই পরিচয়টা এখানে সবার মনের মধ্যে এত ছাপ ফেলেছে, যারা যারা সেটাকে যেরমভাবে পরিচয় করিয়ে দেওয়ার সেটাই করছেন। এবং সত্যি কথা বলতে কি, অজয় পাল শর্মা তিনি কিন্তু শুরুতে যে কাজটা করেছেন, ওই প্রথম রাতেই বেড়াল মেরে দেওয়ার মতো করে তার নিজের ইমেজের সাথে ওই দাবাং বা ওই সিংহম, বিভিন্ন মানে ওই সিনেমার পর্দায় যত রকম পুলিশ ইন্সপেক্টর দেখা গেছে যাদের মারকাটের একটা ইমেজ, তাদের সবার মধ্যে তাকে খুঁজে পাওয়ার চেষ্টা হয়েছে, এটা তিনি বুঝে গেছেন। এবং সেটা বুঝেই ওই রিলের একটা এফেক্ট থাকতে থাকতেই সেটাকে বাস্তবে কাজে লাগিয়ে দিলে যে তার কাজটা সহজ হয়ে যাবে, এটা বুঝেই তিনি সোজা বেছে নিয়েছেন ওই দক্ষিণ 24 পরগনা ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে। কারণ জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানো, তুলে আনা, ভোটার কার্ড কেড়ে নেওয়া, এরকম বিবিধ অভিযোগ জমা পড়েছিল। আচ্ছা, অজয় পাল শর্মা কি করেছেন? কিছুই করেননি, শুধু জাহাঙ্গীরের বাড়ির সামনে গিয়ে শাঁসিয়ে দিয়ে এসেছিলেন যে জাহাঙ্গীর যদি নিজেকে শুধরে না নেন, যদি এই খবরটা আসে যে তিনি ভোটারদের ভয় দেখাচ্ছেন বা ভোটারদের কার্ড কেড়ে নিচ্ছেন, মানে মোদ্দা কথা কোনোভাবে ভোটারদের হেনস্থা করছেন, তাহলে কিন্তু তার ফল তাকে পেতে হবে, কেঁদে কেউ কুল পাবেন না। দেখুন, পুলিশ পর্যবেক্ষকের কাজ এইভাবে কথা বলা বা এইভাবে হুমকি দেওয়া কি না সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না সেটা নিয়ে নির্বাচন কমিশন বা আদালত এদের কারুর কোনো বক্তব্য থাকছে, ততক্ষণ তো এটা নিয়ে কিছু বলারও নেই। সমস্ত যে এত পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, লক্ষ্য তো একটাই, ভোটটাকে যাতে নির্বিঘ্নে করা যায়, যাতে ভোটারদের নিরাপত্তাটা সুনিশ্চিত করা যায়, গণতন্ত্র যাতে তার নিজের একটা সুন্দর ইমেজ ফিরে পায়, এটাই তো। তাতে কেউ যদি কাউকে অভিযোগ পেয়ে সতর্ক করে দেন, সতর্কই তো করেছেন, আর তো কিছু করেননি, তাতে কি এলো গেল। এবার মুশকিল হচ্ছে জাহাঙ্গীরের মতো নেতা যার দাপটে ফলতা তো বটেই, দক্ষিণ 24 পরগনার পুরো জেলাটা জুড়েই বাঘে গরুতে এক ঘাটে জল খায় বলে অভিযোগ ওঠে। বিরোধীরা যাকে প্রায় বেতাজ বাদশার সম্মান দেয় ওই জায়গায়, মানে ওটা সম্মান না, বিরোধীদের ক্ষেত্রে ওটা আতঙ্ক আর কি। তো সেই জাহাঙ্গীর এই তুলনাটা মেনে নিতে পারেননি যে তার এলাকায় এসে বাইরের রাজ্যের একজন অফিসার এইভাবে শাসিয়ে যাবেন। এটা জানার পরেই জাহাঙ্গীর রিল আর রিয়েলের মধ্যে আরও বেশি করে তুলনা টেনে দেন, বলেই দেন যে উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট যদি সিংহম হন, তাহলে তিনিও পুষ্পার মতো তিনিও মাথা ঝোঁকান না। সে মনে আছে সেই ডায়লগটা, ঝুঁকেগা নেই, আল্লু অর্জুন। মানে কোথাও গিয়ে অজয় পাল শর্মা বুনো ওল হলে তিনিও যে বাঘা তেঁতুলের মতো একটা কিছু, এটা প্রমাণে মরিয়া হয়ে উঠেছেন তৃণমূলের ওই ফলতার প্রার্থী, এবং একই সঙ্গে তার দলও কি কম মরিয়া হয়েছে। বিশেষ করে যেভাবে মহুয়া মৈত্র তার মতো সাংসদ আসরে নেমে পড়েছেন, তাতে কিন্তু অনেকেরই মাঝে মধ্যে ধাঁধা লেগে যেতে পারে যে আপনি আচরি ধর্ম পরের শিখাই বলে যে বিষয়টা আছে, সেটা কি টাইম টু টাইম সময় বিশেষে রাজনৈতিক নেতারা ইচ্ছে করেই ভুলে যান। এই ধমক চোখ দিয়ে ভয় দেখিয়ে রাখতে পারবে না। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই, আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে, কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করবো না। বলছেন সিংহাম এসছে, কিসের সিংহাম? আরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা হচ্ছে পুষ্পা, ঝুঁকেগা নেই, ওরা ভয় ডর পায় না, লড়াই চলছে, লড়াই চলবে, এবং 4 তারিখের পরে বিজয় উৎসবেও দেখা হবে। বললাম না, অনেকেরই বলার সময় খেয়াল থাকে না। ঘটনা হচ্ছে সবাই মোটামুটি ফিল্মি ডায়লগের ওপরে আছেন, গোটা বিষয়টাকে ফিল্মি করে দেওয়ার চেষ্টা করছেন,
কিন্তু যদি ফিল্মেই যান তাহলেও তো আবার একটা অন্যরকম মানে হয়ে যায়। এই যে সবাই পুষ্পা হওয়ার চেষ্টা করছেন বা তৃণমূলের সবাই এরকম পুষ্পা ছড়াছড়ি, এটা যে অরূপ বিশ্বাস দাবি করে ফেললেন ঘটনাচক্রে এই সিনেমার পর্দায় হিরো হতে পারেন পুষ্পা, কিন্তু আসলে তো তিনি স্মাগলার ছিলেন, সমাজবিরোধী ছিলেন। বাস্তব জায়গায় কি সেটাকে মেনে নেওয়া সম্ভব হবে দলের মধ্যে বা দলের কাউকে? একটু ভেবে দেখলে হয়তো বলতেন না, কিন্তু ওই বললাম অনেকেরই বলার সময় খেয়াল থাকে না, ফ্লোতে এসে গেছিলো তো, সুতরাং বলে দিয়েছেন। ফিল্মি ডায়লগ চলছে তো। এবার এইটা নয় ছেড়ে দিলাম, কারণ ওই এন্ড অফ দ্য ডে তারা হিরো হতে চেয়েছেন, তো সে হন। কিন্তু জাহাঙ্গীরের এরকম পুষ্পার মতোই ফোঁস করে ওঠার কারণটা কি? আসলে তিনি যে কমিশনের খাতায় মার্কা মারা প্রার্থী, এটা কমিশন নির্দিষ্ট করে বুঝে গেছে এবং তাকে সেই মুকুটটা পরে থাকতে দিতে তারা নারাজ। এটা বোঝার পরেই নিজের দাপট দেখাতে জাহাঙ্গীর মরিয়া হয়ে উঠেছেন। এটা কিন্তু আসলে তার সাম্রাজ্য রক্ষার কৌশল। এক একজন এক একটা স্ট্র্যাটেজিতে না তার সাম্রাজ্য চালান। সাম্রাজ্য চালানো মানে এক্ষেত্রে শাসন পাঠ, এক্ষেত্রে রাজনীতিতেও সাম্রাজ্য থাকে, সে তো আমরা বুঝতেই পারছি। ওই কমিশনের নথিপত্র দেখছিলাম, কি দেখেছি জানেন? খুব ইন্টারেস্টিং। মোগল সম্রাট জাহাঙ্গীরের সাথে এই ফলতার জাহাঙ্গীরের বহু মিল রয়েছে। প্রথমত মোগল সম্রাট জাহাঙ্গীরের বাবার নাম ছিল আকবর, ফলতার তৃণমূল প্রার্থীর বাবার নামও আকবর। দ্বিতীয়ত মোগল সম্রাট জাহাঙ্গীরের বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ ছিল তিনি বড় বেশি বেপরোয়া ছিলেন। তিনি সামান্য বিরোধিতার আঁচ পেলেই নির্মমভাবে সেই বিদ্রোহ দমন করতেন বা সেই বিরোধীকে শেষ করে দিতেন, বিরোধীদের ওপর চরম দমন পীড়ন চালাতেন। এবার এই জাহাঙ্গীরের বিরুদ্ধেও তো একই রকম অভিযোগ এসছে, তারই বিচার করতে এসেছিলেন অজয় পাল শর্মা। এবার ভোটারদের ধমকানো চমকানো যার স্বভাব বলে অভিযোগ, সেটা কিন্তু আসলে তার স্ট্র্যাটেজি। সাধারণ মানুষ যত ভয়ে থাকবেন তত তারা বাধ্য থাকবেন। এবার জাহাঙ্গীর নিশ্চিতভাবে বুঝেছেন যে অজয় পাল শর্মা তার বাড়ির সামনে গিয়ে তাকে ওইভাবে ধমকে দিয়ে আসার পর তিনি যদি টু শব্দটি না করেন তাহলে তার স্ট্র্যাটেজিটা তো মাঠে মারা যাবে। তিনি যে ভোটারদের এতদিন ধরে ভয় দেখান, মানে যেটা অভিযোগ আর কি, সেটা তো মিথ্যে প্রমাণও যেতে পারে। আর সেটা যদি হয়, যদি কেউ ভয় পেয়েও থাকে, তার ভয়টা ভেঙে যেতে পারে। এমনিতেই এই কেন্দ্রীয় বাহিনী এবার বুথের ধারে কাছে হিংসাকে ঘেঁষতে দিচ্ছে না, অন্তত প্রথম পর্ব তারই প্রমাণ। আর দ্বিতীয় পর্বের ক্ষেত্রে তারা বলেই দিয়েছেন যে যেহেতু অল্প কিছু হিংসা হয়েছে, মানে করার চেষ্টা হয়েছে, তাই তারা বিন্দুমাত্র রেয়াত করবেন না। এবার শুরুর থেকেই কিন্তু তারা সত্যিকারের এই ভোটটাকে হিংসামুক্ত করার চেষ্টা করবে। এবার এই বাজারে যদি ভোটাররা একেবারে ভয়মুক্ত হয়ে যান, তাহলে কখন কি ঘটে যায় কিচ্ছু তো বলা যায় না। এরকম একরকম মরিয়া হয়েই কিন্তু জাহাঙ্গীর নিজেকে পুষ্পা বানিয়েছেন এবং কালকের পর আজকেও অজয় পাল শর্মা তার এলাকায় গেলে নিজের বাহিনীকে ওই আইপিএসের বিরুদ্ধে এগিয়ে দিয়েছেন। দেখুন, অজয় পাল শর্মা গতকাল ফলতায় জাহাঙ্গীরের বাড়ি যাওয়ার পর আজ গেছিলেন জাহাঙ্গীরের পার্টি অফিসের সামনে। তার গাড়ি দেখতে পেয়েই জাহাঙ্গীরের অনুগামীরা কিন্তু ঘিরে ধরে চিৎকার চেঁচামেচি শুরু করেন। অজয় পাল শর্মা গাড়ির থেকে নেমেছেন, এলাকায় ঘুরেছেন, তিনি এই বিক্ষোভের মুখে পড়েছেন, কিন্তু জাহাঙ্গীরের বাহিনীর শত প্ররোচনা বা অসহিষ্ণুতা সত্ত্বেও তিনি কিন্তু কোনো রকম বেচাল কিছু করেননি, নিজের মেজাজ হারাননি, অন্তত এমন কোনো অস্ত্র তাদের হাতে তুলে দেননি যে বাহিনীকে নিয়ে প্রশ্ন উঠে যেতে পারে ভোটের আগে। পুলিশ পর্যবেক্ষকের সাথে বিশাল বাহিনী আর সাজোয়া গাড়ি দেখে ভোটারদের ভয় উড়ে যেতে পারে, এই আশঙ্কা থেকেই সম্ভবত জাহাঙ্গীর আর তার বাহিনী বুঝিয়ে দিতে চেষ্টা করেছেন যে ফলতা যদি জঙ্গল হয় তাহলে সেই জঙ্গলে একটাই শের, আর সেই শেরের নাম পুষ্পা, মানে জাহাঙ্গীর খান। আর পুষ্পা এক্ষেত্রে তার সিনেমার পরিচয় যাই হোক, এক্ষেত্রে তিনি রাজনৈতিক প্রার্থী। মানুষ বুঝে নেবে, বুঝে নেবে, ফলতার মানুষ বুঝে নেবে। ফলতার মাটি অভিষেক ব্যানার্জির মাটি, ফলতার মাটি মমতা ব্যানার্জির মাটি, ফলতার মাটি জাহাঙ্গীর খানের মাটি, জোড়াফুল সিংহের মাটি।
গোটা ফলতা, ডায়মন্ড হারবার এবং হচ্ছে সাতগাছিয়া, বজবজ এইসব জায়গা থেকে প্রায় 25 থেকে 30 হাজার কালো চশমা কেনা হয়েছে। কালকে নাকি যাদের কনফিউজ হবে, যে এরা কনফিউজ থাকবে যে এরা তৃণমূলকে ভোট দেবে না, তাদের সেই চশমা পরানো হবে এবং তার সঙ্গে একটা লোক পাঠানো হবে, তাকে বলা হবে ইনি আমার নাতি বা ইনি আমার নাতনি বা এ আমার আত্মীয়, একে দিয়ে ভোটটা দেওয়া হবে। কমিশনকে অনুরোধ করবো যে এই সব জিনিসগুলো দেখুন। দেখুন, ফলতায় তৃণমূলের এই বিক্ষোভটাই কি বুঝিয়ে দিচ্ছে জানেন? অজয় পাল শর্মা কিন্তু রাতারাতি এ রাজ্যেও নিজের একটা ভাবমূর্তি তৈরি করতে পেরেছেন। মানে কমিশন যে পরিমাণ বাহিনী আর অফিসার এনেছে, তাদের মধ্যে একমাত্র তাকে নিয়েই কিন্তু এই পরিমাণ আলোচনা হচ্ছে। মানে নিজের একটা ইমেজ চারপাশে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সেটা ছড়ানোর পেছনে কিন্তু মানে শাসক বিরোধী সবারই যাবতীয় আর কি কৃতিত্ব রয়েছে, সে তো পরিষ্কার। এবার এই চাপের কাছে বেশ কিছু সাইড এফেক্টও তো আমরা দেখেছি। আজকে আমরা দেখেছিলাম মহুয়া মৈত্র, ওই যে মহুয়া মৈত্রের কথা বলছিলাম, তিনি একটা ভিডিও প্রকাশ করেছেন। এবার সেই ভিডিওতে একটা ওই অজয় পাল শর্মার সাথে এক মহিলাকে নাচতে দেখা যাচ্ছে এবং সেটা নিয়ে কটাক্ষও করা হয়েছে প্রেস কনফারেন্সে যে উনি আবার দাবাং হতে পারেন, একই সঙ্গে উনি নাচতে ঠাচতেও পারেন আর কি। এবার বিষয়টা হচ্ছে গোটাটার সঙ্গে কিন্তু এখানে অজয় পাল শর্মার তার কার্যবিধির কাজকর্মের এগুলো কোনোটার কোনো সম্পর্ক নেই। তিনি কোথায়, এটা সত্যি ভিডিওটা সঠিক কিনা, তিনি কোথায় এই নাচ গান করছিলেন বা সেটার মধ্যে তার কারোর সঙ্গে জোর করে কোনো কিছু করার ব্যাপার আছে কিনা, কারোর ইচ্ছার বিরুদ্ধে কিছু করার ব্যাপার আছে কিনা, নাকি তার এটা একদমই ব্যক্তিগত জীবন, সেগুলো আমরা জানি না। অন্তত এরকম কোনো অভিযোগ এখন অবধি এসছে বলে সামনে আমরা জানি না। ফলে কারোর ব্যক্তিগত জীবনকে হঠাৎ করে এরকম প্রকাশ্যে নিয়ে আসাটা উচিত কি উচিত না সেটারও একটা প্রশ্ন। নীতি পুলিশি করাটা অত সোজা? আমরা মোটামুটি যাদের নীতি পুলিশি করতে দেখি তারা অনেকেই কিন্তু নিজেরা কাঁচের ঘরে বসে থাকেন। এবার কাঁচের ঘরে বসে ঢিল ছুটতে চাইলে ওপাশ থেকে যে ঢিল আসতে পারে এবং তাতে যে নিজেদের এই কাঁচের ঘরটা ভেঙে পড়তে পারে, এটাও তো বাস্তব। সুতরাং ওটা নিয়ে আমরা সত্যি বিশেষ কথা বলছি না, শুধু এইটুকুনি মনে হয়েছে যদি সত্যিই কোথাও গিয়ে কোনো কিছু অজয় পাল শর্মা তিনি অন্যায় করে থাকেন, যেটা যেখানেই করেছেন আর কি, সেটার জন্য আমাদের দেশের দণ্ডবিধি অনুযায়ী তার শাস্তি পাওয়া উচিত। আর যদি তিনি সেরকম কিছু না করে থাকেন, তাহলে কারুর ব্যক্তিগত জীবনে এরকম মুখ ঝুঁকি মারাটা, সেটা অধিকার সবার আছে কিনা সেটা তাদের আইনগতভাবে ভেবে দেখা উচিত। তো তাদের ভাবনাগুলো তারা ভাবুন, ওটার মধ্যে যাচ্ছি না। কিন্তু এই যে সাইড এফেক্টের কথা বলছিলাম সেটাও তো আমরা দেখেছি। আজ বিকেলে নির্বাচন কমিশন ফলতার জয়েন্ট ভিডিও সৌরভ হাজরাকে সরিয়ে দিয়েছে। ওই জয়েন্ট ভিডিওর বিরুদ্ধে অভিযোগ কি জানেন? তিনি নাকি সিংহামের বিরুদ্ধে, মানে ওই অজয় পাল শর্মার বিরুদ্ধে পুষ্পার বাহিনীকে উস্কানি দিচ্ছিলেন। এবার পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করতে জয়েন্ট ভিডিও ভূমিকা নিচ্ছেন, এরকম একটা সন্দেহ যদি চারপাশে ছড়িয়ে পড়ে, সেটা কতটা ভয়াবহ বা কতটা অনভিপ্রেত সেটা বুঝতে পারছেন তো। এটা সামনে আসার পরেই কিন্তু কমিশন থেকে সরিয়ে দিয়েছে। অর্থাৎ ভোটের আগে একদিকে চিরুনি তল্লাশি, গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের আস্থা অর্জনের কাজটা বাহিনীকে করতে হচ্ছে। যারা দুষ্কৃতী, যারা ভোটের দিন শান্তি বিঘ্নিত করতে পারেন, তাদের চিরুনি তল্লাশি করে খুঁজে বার করে তাদের কোথাও গিয়ে একটা নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হচ্ছে, মানে যাতে বাকিরা ভোটাররা নিরাপদে থাকতে পারেন। আর ঠিক একই সঙ্গে উল্টো চিরুনি তল্লাশি চলছে যে সোর্সের মধ্যে কে কে ভূত লুকিয়ে রয়েছেন। অর্থাৎ কোনো অফিসার তারা পক্ষপাতিত্ব করে বা হঠাৎ করে তারা নিজেদের রাজনৈতিক আনুগত্য প্রমাণ করতে গিয়ে এই যাবতীয় প্রচেষ্টায় জল ঢেলে দেওয়ার চেষ্টা করছেন কিনা সেইটা দেখতে গিয়ে। তো এটা হলো ওই জাহাঙ্গীরের বিক্ষোভের একটা সাইড এফেক্ট, ওই জন্যই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার দ্বিতীয় এফেক্টটা কি দেখুন, জাহাঙ্গীর কমিশনের নজরে রয়েছেন, তাকে পুলিশ পর্যবেক্ষক আলাদা করে নজরে রেখেছেন। এটা বুঝেই কিন্তু ফলতার বিজেপি প্রার্থী বলে দিয়েছেন ভোট চুরি করতে জাহাঙ্গীর নাকি কালো চশমার অর্ডার দিয়েছেন। মানে ভোটারদের ভয় দেখিয়ে তাদের দৃষ্টিহীন বলে সাজিয়ে তৃণমূল নাকি ভোট চুরি করবে।
এবার দেখুন এই অভিযোগটা খাতায় কলমে কতটা বাস্তবসম্মত, কতটা সম্ভব যে ঝাঁকে ঝাঁকে গোটা ফলতার চোখের দৃষ্টিশক্তিহীন হয়ে গেছে, সবাই মিলে চোখে এরকম কালো চশমা পরে ঢুকছে, এটা কতটা সম্ভব আমরা জানি না, তো কালকে বোঝা যাবে। কিন্তু এই সমস্ত কিছু মিলিয়ে একটা চাপ, পাল্টা চাপের একটা আবহাওয়া তৈরি হচ্ছে, এটা তো পরিষ্কার। এই চাপ কিন্তু সবার ওপর রয়েছে, এবং চাপ যখন, মানসিক চাপ যখন চেপে বসে, তখন নিজেদের চাঙ্গা করার কাজটা, মানে বুস্ট করার কাজটা, তখন তো রাজনৈতিক নেতাদেরই করতে হয়। দেখুন, মহুয়া মৈত্রর ওই নাচের ভিডিও পোস্ট করাটা, এটাও কিন্তু একদিকে ওই আইন রক্ষক অর্থাৎ অজয় পাল শর্মাকে চাপে ফেলার চেষ্টা, তাকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীকে চাপে ফেলার চেষ্টা, এবং একই সঙ্গে নিজের দলের কর্মীদের একটু মানসিকভাবে চাঙ্গা করে তোলার চেষ্টা। এবার ঘটনা হচ্ছে, দেওয়ালে পিঠ থেকে গেলে লোকজন যে মরিয়া হয়ে ওঠেন, তাদের শারীরিক ভাষা যে বদলে যায়, সেটা তো ওই জাহাঙ্গীরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম। যেভাবে সেখানকার মানুষজন, সেখানে তার দলবল, তারা ওই পুলিশ পর্যবেক্ষকের সামনেও বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু এর উল্টো ফলটাও যদি হয়, মানে কেন্দ্রীয় বাহিনীও যদি এতে মানসিক চাপে পড়ার বদলে মরিয়া হয়ে যায়, তাহলে কি হবে সেটা কিন্তু কিচ্ছু বলা যায় না। দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যে হেডলাইন দখল করে নিয়েছেন উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট। ভোটের রিলস থেকে শুরু করে রিয়েল লাইফেও যাবতীয় স্পটলাইটের ফোকাসে দক্ষিণ 24 পরগনার পুলিশ অবজারভার অজয় পাল শর্মা। কারণ একটাই, যোগী রাজ্যের সিংহমের সিংহ গর্জন এবার শোনা যাচ্ছে ডায়মন্ড হারবারেও। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। অজয় পাল শর্মার এই দাবাং অ্যাকশন নিয়েই তৃণমূলের আপত্তি। কমিশন আদালতে এ নিয়ে অভিযোগ করতে ছুটেছেন তৃণমূলের নেতা নেত্রীরা। ইলেকশন কমিশনের গাইডলাইন বলছে যে পুলিশ অবজারভার, অর্থাৎ যে কোনো অবজারভার, সে চোখ আর কান হবে, হাত আর পা নয়, চোখ আর কান। তার মানে সে পর্যবেক্ষণ করবে আর বলবে যদি তার কিছু বলার থাকে। তার মানে এই নয় যে সে সোজা চলে যাবে, বাড়িতে চলে যাবে। অবজারভারের এখতিয়ারের প্রশ্নে ফোকাস করছে তৃণমূল, কিন্তু ভারতের নির্বাচনী সংস্কারের ইতিহাস বলছে ভোটের হিংসা আটকাতে টেক্সট বুকের বাইরে গিয়েই সফল হয়েছিলেন কিছু আধিকারিক আর অবজারভার। এ নিয়ে প্রথমে যার নাম আসে তিনি কেজে রাও। একসময় বিহারে ভোটের মানেই ছিল বুথ দখল, ব্যালট লুট। 2005-এ ছবিটা বদলে দিয়েছিলেন কেজে রাও। বিহারে অবাধ ও সুষ্ঠু ভোট করানোর পর 2006-এ রাও এসেছিলেন পশ্চিমবঙ্গে। বাংলার ভোটকে হিংসামুক্ত করতে কেজে রাওকেও দেখা গিয়েছিল রাত বিরেতে বাংলার প্রত্যন্ত এলাকায় ছুটে যেতে। তবে কমিশনের আধিকারিকের দাবাং গ্রুপের কথা উঠলেই যে নামটা সামনে আসে, তিনি সিআরপিএফের ডিআইজি অলোক রাজ। 2008-এ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে নন্দীগ্রাম ও আশেপাশের এলাকায় হিংসা ঠেকাতে ছুটেছিলেন অলোক রাজ। ভোটের দিন সিপিআইএম নেতা লক্ষণ শেঠের সঙ্গে ফোনে তার উত্তপ্ত কথোপকথনের ভিডিওতে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। কেজে রাওয়ের পদক্ষেপই বলুন বা আইপিএস অলোক রাজের কাজকর্ম, সবটাই ছিল একেবারে বেনজির। এমনটা যে হতে পারে তা কিন্তু তখন ভাবাও যেত না। অথচ সেই কাজগুলোই শেষ পর্যন্ত ভোট হিংসার ছবিটা অনেকটা বদলে দিতে পেরেছিল। যেটা বুঝলাম, একটা জিনিস থেকে যায়, লড়াইটা বলিউড বনাম তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি। এবার অন্তত সেটা একদম বিলক্ষণ রয়েছে। এ দেখুন, সিঙ্গাম এটা কিন্তু তামিল সিনেমা, সূর্যা অভিনয় করেছেন, কিন্তু অজয় দেবগনের ওটার হিন্দি রিমেকের যে ছবিটা আর কি, সেটাই বেশি জনপ্রিয় হয়েছে। পর্দার সিংহম হচ্ছেন অজয় দেবগন, আর বাস্তবের সিংহম অজয় পাল শর্মা এই প্রচারটা পেয়ে গেছেন। আর উল্টো দিকে পুষ্পা মূলত তেলেগু ছবি, যদিও অনেকগুলো ভাষায় রিলিজ করেছিল, কিন্তু পুষ্পার হিরো আল্লু অর্জুন তেলেগু সুপারস্টার। এবার এই সিনেমাটিক ব্যাপারগুলোর মধ্যে আরও অনেক নামঠাম আছে আর কি। সালমান খানের নাম এনেছেন জাহাঙ্গীর নিজে, তার খুশি হওয়ার উপাদান রয়েছে। ফলতা কাণ্ডে তার দুটো ছবি, ওয়ান্টেড আর কিকের নাম করেছেন জাহাঙ্গীর। অমিতাভ বচ্চন বহু বছর আগে রাজনীতির সংস্রব ত্যাগ করেছেন, কিন্তু তার শোলে ছবিটা, সেটা যে যুগজয়ী একটা সিনেমা, সেটাও কিন্তু জাহাঙ্গীরের মুখে শোনা যাওয়াতে বুঝতে পেরেছি। তবে অমিতাভ অভিনীত জয় নয়, গব্বর চরিত্রটাই জাহাঙ্গীরের বেশি ফেভারিট বলে মনে হয়েছে। রইলেন বাকি আর একজন, মিঠুন চক্রবর্তী, তার নামও আছে, তিনিও বাদ যাননি।
এবার তিনি সেটা শুনে খুশি হবেন না রেগে যাবেন জানি না, কারণ জাহাঙ্গীর কাল বলেছেন ছোটবেলায় তিনি জনতা কি আদালত সিনেমাটা দেখেছিলেন। ছবির মূল চরিত্র মিঠুন চক্রবর্তী। মিঠুন এখন বিজেপির বড় নেতা, বাংলায় চুটিয়ে প্রচার করে যাচ্ছেন। এবার ভেবে দেখুন, মানে আমাদের লাইফে এই ফিল্ম স্টারদের কী পরিমাণ অবদান এবং প্রভাব। এই ফিল্ম স্টারদের প্রভাবেই তার মানে এপাশে দাবাং অফিসাররাও তৈরি হন, আবার জাহাঙ্গীররাও তৈরি হন। তবে আপাতত দেখুন, গোটা বিষয়টা আলোচনাটা এসে দাঁড়িয়েছে ওই দক্ষিণ 24 পরগনায়, যেখানটায় বিশেষ করে এই ডায়মন্ড হারবার লোকসভা আসনে তার অন্তর্গত যে 7টা আসন রয়েছে সেখানে। এই 7টার মধ্যে একটাতেও কিন্তু বিজেপি জেতেনি 2021-এ, 2024-এও না, সব কটাতে পিছিয়ে ছিল। এখানে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লাখ ভোটে জিতেছিলেন। তার মানে এই জেলায় বিজেপি দুর্বলতম। সেই রকম একটা জায়গাতেই এই সিংহামকে নিয়ে, অর্থাৎ অজয় পাল শর্মাকে নিয়ে এই যে এত আলোচনা এবং একজন অফিসারকে এই সিংহাম বানিয়ে দেওয়ার মধ্যে যে আলোচনা, তাতে যাবতীয় প্রচারের আলো ওই একটা জায়গায় এসে পড়েছে। এবং সত্যি কথা বলতে কি, যারা যতবার করে সিংহাম বলছেন ততবার করে নিজেদের ওপর চাপটা নিয়ে এসছেন। এবং সেই ক্ষেত্রটা এই মুহূর্তে অন্তত থামার কোনো জায়গা নেই। বললাম, আদালতে তার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে মামলা করতে গেছিল তৃণমূল। হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে 29 এপ্রিল পর্যন্ত কমিশনের কাছে কোনো রকম হস্তক্ষেপ করা হবে না। আর কমিশনের তরফ থেকে এখানে মুখ্য নির্বাচনী আধিকারিক তিনিও জানিয়ে দিয়েছেন যে এই সিংহাম অর্থাৎ অজয় পাল শর্মার ওপর তার যথেষ্ট ভরসা রয়েছে। তিনি তার মতো করে কাজ করবেন এবং তিনি রিপোর্ট দেবেন, তারপর যা যা করার সেগুলো করা হবে। অর্থাৎ আপাতত অ্যাডভান্টেজ কিন্তু ওই সিংহামের দিকে। এই যে অবজারভাররা, পুলিশ অবজারভাররা, দে আর অ্যাক্টিং বিয়ন্ড দি ল। আইনের মধ্যে কাজ করুক, আমাদের কোনো আপত্তি নেই। আইনের বাইরে গিয়ে কী করে কাজ করবে? কী করে যে একটা অবজারভার যে ওই যে কি নিজেকে সিংহাম বলে নাকি বলে, এনকাউন্টার স্পেশালিস্ট উত্তরপ্রদেশে, সে কী করে থ্রেট করে, ভোটারদের কী করে ইন্টিমিডেট করে, ওর বিরুদ্ধে তো ক্রিমিনাল কেস হওয়া উচিত। শুভেন্দু অধিকারীর কথাতে, বিজেপির কথাতে যে পুলিশ অফিসার করবে আর যে অবজারভাররা আসবে, 4 মের পর কিন্তু কলকাতা হাইকোর্টে তাদের বিরুদ্ধে মামলা করে শেষ করে দেখিয়ে দেবো, তাদের কেরিয়ারও শেষ করবো। আমি যদি আমার সিপিএমের সময় যদি মামলা করে সিপিএমকে যদি রাজত্ব ছাড়া করতে পারি, তার এই অবজারভাররা কে? আর আমার রেকর্ডই আছে, বা আমি 2টো আইপিএস অফিসারকে অ্যারেস্ট করিয়েছি। দরকার হলে অন্য স্টেটের আইপিএস অফিসার অ্যারেস্ট হবে। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিতে একটু দেরি করলেন কিনা আমরা জানি না, কারণ 6 দিন আগেই তো রাজীব কুমার তিনি পুলিশ পর্যবেক্ষকদের হুঁশিয়ারি দিয়ে রেখে দিয়েছেন, কিন্তু তারপরেও তো ধরপাকড় কমার কোনো লক্ষণ দেখিনি। অত 60 ঘন্টায় প্রায় 2500কে গ্রেফতার করা হয়েছে দ্বিতীয় দফার আগে, এটা তো আমরা দেখেছি। কিন্তু একটা খবর আমরা জানতাম না বা বুঝতাম না, সেটা আজকে ভাগ্যিস পরিষ্কার করে দিলেন কল্যাণবাবু, যে এই বামফ্রন্টের 34 বছরের শাসনকালটা, তার পতনের পেছনে এক এবং একমাত্র অবদান যে তার, তিনি যে বামফ্রন্টের শাসন ব্যবস্থাকে সরিয়ে দিয়েছেন, এইটা জানতাম না আমরা সবাই। বরঞ্চ লোকজনের মধ্যে অনেক রকম ভুল ধারণা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় আন্দোলন করে বাম শাসনের অবসান ঘটিয়েছে। এই হয় মাঝে মধ্যে, কত কিছু জানার বাকি থাকে। বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি বলুন তো? যেরকম ধরুন, আমরা কি জানতাম সাইলেন্স পিরিয়ড, এই যে প্রচারের একটা সময় 48 ঘন্টা আগের থেকে প্রচার টচার সব বন্ধ, সব চুপচাপ থাকবে। এখন সেই সাইলেন্স পিরিয়ড চলছে। এবার এই সাইলেন্স পিরিয়ডে অ্যাক্টিভ রয়েছে শুধু কেন্দ্রীয় বাহিনী, এটাই থাকার কথা। কিন্তু আরও একজন তো অ্যাক্টিভ রয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে নেই, কারণ 27 এপ্রিল প্রচার শেষ করে দুজনকেই রাজ্য ছাড়তে হয়েছে। নির্বাচন কমিশনের নিয়মই হচ্ছে যে ভোটার নয় এমন কেউ ওই বিধানসভা কেন্দ্রগুলোতে ভোটের সময় থাকতে পারবেন না। তো প্রধানমন্ত্রী আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার ভোটার নন, সুতরাং এখানে তারা থাকতে পারবেন না, তাই এখান থেকে নেই। এটাই তো স্বাভাবিক। এবং তার থেকে বড় কথা, তারা প্রচার করতে এসছেন, প্রচার শেষ হয়ে গেছে, পরবর্তী জায়গায় গেছেন। এটা ঠিক আছে, এগুলোর মধ্যে দিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু মুশকিল হচ্ছে এই ডিজিটাল যুগে দূরে গেলেও কি দূরে হওয়া যায়?
পাকিস্তানে না গিয়েও তো ধুরন্ধর ছবিটা তৈরি হয়ে গেছে। এমন নিখুঁত বর্ণনা দেওয়া হয়েছে যে করাচির মানুষজন নিজেদের শহরের ঠিকানা যাচাই করে নিচ্ছেন সিনেমা দেখে। আর সেখানে নরেন্দ্র মোদী তো সিকিমে গেছেন, পাশেই, বা ওখান থেকে বাংলাকে বার্তা দিতে পারবেন না। এবার দেখুন, সরাসরি ভাষণ দিলে বা প্রচার করলে তৃণমূল কমিশনে অভিযোগ জানাতে পারত, কিন্তু প্রধানমন্ত্রী যদি ফুটবল খেলেন সেটাকে নিয়ে কি কোনো রকম নালিশ করা সম্ভব? প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে নরেন্দ্র মোদীর জীবনের বিভিন্ন স্তরের ছবি, বিভিন্ন স্তরের খবর, সেগুলো সংবাদ মাধ্যমে সব রয়েছে, কিন্তু তার ফুটবল খেলার কোনো ছবি নেই। তিনি ফুটবল খেলেছেন এরকম তথ্য কোনো ইন্টারভিউয়ে নেই। কিন্তু সেই নরেন্দ্র মোদী সিকিমের হাই অল্টিটিউডে ফুটবল খেলে ফেললেন, গোল করলেন। এবার সিকিম আপনারা জানেন বাইচুং ভুটিয়ার রাজ্য। সিকিমে গিয়ে তিনি যে ফুটবল খেলবেন তার ইঙ্গিত কিন্তু জগদ্দলে গিয়ে দিয়েছিলেন। জগদ্দলের সবাই মেসি কাণ্ড নিয়ে সরব হয়েছিলেন। তখনই বোঝা যাচ্ছিল যে এই শেষ পর্বে আস্তে আস্তে তিনি ওই একটা জায়গায় বাকি ছিল, এবার সেই কেলেঙ্কারিতে ঢুকছেন। এবং তখন আশ্বাস দিয়ে গেছিলেন যে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে একটা ক্রীড়া বাস্তুতন্ত্র তৈরি হবে। এই দুদিন আগেও এই বাংলার বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা বলছিলেন, আক্ষেপই করছিলেন আর কি, কোনো রাজনৈতিক বক্তব্য না, যে বিভিন্ন সময়ে বিভিন্ন শাসন, সে কেন্দ্র রাজ্য সব জায়গাতেই হলো, কিন্তু খেলাধুলোর কথাটা কারোর মাথায় থাকে না। এবার সেই জায়গাটাই ধরলেন নরেন্দ্র মোদী, কারণ বাঙালি ক্রীড়াপ্রেমী জাত। তার আগে লিয়েন্ডার পেস কি বলেছিলেন মনে আছে? বলেছিলেন যদি ক্রীড়া জগতের কেউ বাংলার মুখ্যমন্ত্রী হতেন তাহলে মেসি কাণ্ড ঘটতো না। তারও আগে কি ঘটেছিল একবার খেয়াল করুন তো। তিলোত্তমার মৃত্যুর প্রতিবাদে মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা একজোট হয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। স্লোগান দেওয়া হয়েছিল, এক হয়েছে বাঙাল ঘটি। তার মানে ফুটবল সমর্থকরা কোনো ইস্যুতে এক হলে সরকারকে কাঁপিয়ে দিতে পারে, এই তথ্যটা নরেন্দ্র মোদীর খাতায় টোকা ছিল। তো বাংলার সেই ফুটবল শক্তিকে বার্তা দিতেই তাই তিনি সিকিমে বলে লাথি মারলেন। তাতে বিধিভঙ্গও হলো না, কারণ তিনি সরাসরি কোনো কিছু প্রচার করেননি, অথচ যা যেখানে বার্তা দেওয়ার সেটা হয়ে গেল। এটাকেই বোধহয় সাইলেন্ট প্রচার বলে। 2019 সালে তিনি সেটাই তো করেছিলেন। ভোটের এক দফা বাকি থাকতেই ধ্যান করতে চলে গেছিলেন। বিরোধীরা অভিযোগ করেছিলেন যে এটা কৌশলে ভোটারদের বার্তা দেওয়া হচ্ছে, কিন্তু তাকে ধরার তো কোনো উপায় ছিল না। সেবারের ভোটে রেকর্ড আসনে জিতেছিল বিজেপি। 2021-এ প্রথম দফার ভোটের দিনেই তিনি বাংলাদেশের গোপালগঞ্জে ওরাকান্দিতে চলে গেছিলেন, মতুয়াদের পীঠস্থান, মূল মন্দির। সেখানে গিয়ে তিনি পুজো টুজো দিয়েছিলেন। আর মতুয়ারাও 2021-এর ভোটে বিজেপিকে প্রাণ ভরে আশীর্বাদ করেছিল, অথচ দেশের বাইরে তিনি কিছু বলার নেই। সেবার বাংলাদেশ থেকে বাংলার ভোটারদের বার্তা দিয়েছিলেন, এবার সিকিম থেকে দিলেন, আরও কাছে এগিয়ে এসছেন আর কি। আমি বললাম সাইলেন্ট পিরিয়ডে সাইলেন্ট প্রচার কিন্তু ওই অন্য সময়ের থেকে অনেক বেশি ডিভিডেন্ড দেয়, এটা কিন্তু অতীতে প্রমাণ রয়েছে। রাত পোহালে ভোট, প্রচার পর্বও শেষ, কিন্তু রেশ। ভোটরঙ্গের যাত্রাপালায় কি কি ইস্যু পেল বাঙালি? ইস্যু কম পড়ে নাই, তার মধ্যেও বিশেষ নজরে পাতের মাছ থেকে গাছের আলু, ঝালমুড়ি থেকে ফুটবল। বাংলায় এমসিসি লাগু, প্রচার করা যাবে না, কিন্তু সিকিমে গিয়ে গোল, ওটায় বাধা নেই, তাই বিনা বাধায় শেষ বেলায় স্কোর করেছেন নরেন্দ্র মোদী। এ যেন এক গোলে দুই খেলা, একদিকে ফুটবল আর একদিকে বাঙালি। বাংলায় মেসি এসেছিলেন, ফুটবল খেলেননি, বদলে খেলে দিয়েছিল মেসি প্রেমী বাংলা। এমন খেলা যাতে খেলা প্রিয় ক্রীড়ামন্ত্রীও লাল কার্ডের গেরোয় পড়েছিলেন। মাছ থাকে জলে, আর জলে নামেন নেতা। নৌকোর হাল না ধরলেও দলের হাল ধরতে সাত সকালে গঙ্গা ভ্রমণ হয়েছে, পাল্টা আবার ইস্যুতে গঙ্গা বনাম যমুনা যুক্ত হয়েছে আরও অনেক কিছুই, কিন্তু কাজের কাজ। রাত পোহালে বুঝিয়ে দেবে 7.25 কোটি বাঙালি। এই সাইলেন্ট পিরিয়ডে একটা রঙিন প্রচারের কথা বলি আপনাদের। হঠাৎ করে চারপাশে ছড়িয়ে গেছিল যে বাংলার বিভিন্ন বাজারে নাকি গেরুয়া আবির পাওয়া যাচ্ছে না। এবার দেখুন, এই প্রচারটা, এটা তো এক ধরনের মানসিক চাপেরও ব্যাপার,
কারণ ধরে নিতে হবে যে বিজেপি সমর্থকরা তারা নিশ্চিত হয়ে গেছেন যে তারা ভোটে জিতছেন, সুতরাং সেই জন্য সমস্ত গেরুয়া আবির সবাই কিনে নিয়েছেন। এটা তো বাকি সবার উপর একটা মনস্তাত্ত্বিক চাপ ফেলতে পারে। তাই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সরকারি হ্যান্ডেল থেকে আজকে তৃণমূল সমর্থকদের আবার পাল্টা আহ্বান জানিয়েছেন যে আপনারা সবাই ওই সবুজ আবির কিনে ফেলুন, যে যেখানে আছেন সেখান থেকে সবুজ আবির কিনে ফেলুন, কারণ ভীষণ কাটতি চলছে। এরপরে কিন্তু আপনি চাইলেও সবুজ আবির কিনতে পারবেন না, সুতরাং যত তাড়াতাড়ি পারুন সেগুলো নিয়ে নিন। দেখুন, ছোট্ট জিনিস, কিন্তু সেটার কত সুদূর প্রসারী একটা প্রভাব বা মনস্তাত্ত্বিক লড়াইয়ের একটা ক্ষেত্র প্রস্তুত হয়ে যায়। শুধু আবিরকে কেন্দ্র করে একদিকে যেরকম এই সাইলেন্ট পিরিয়ডেও সবাইকে বার্তা দিয়ে দেওয়া হচ্ছে, তেমনি একইভাবে কর্মীদের মানসিক দিক থেকে চাপ মুক্ত করা হচ্ছে বা চাঙ্গা করে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে রাজনীতি, এবং এই খেলাটা নিশ্চিত থাকুন কালকে পর্যন্ত এরা বিবিধভাবে চলবে।